সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দুপুরে রাজধানী জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন জুবায়ের রহমান। মহান মুক্তিযুদ্ধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তাদের সঙ্গে তিনি সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরে দুপুর 12:30টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবতা পালন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের নিজ বাসায় ফিরেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 3টায় গুলশান 123 নম্বর সড়কের নিজ বাড়ি গ্রিন ভিলায় তিনি পৌঁছান। এর আগে দুপুর 2:25 কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন থেকে বের হন। শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য তিনি নির্বাচিত হলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। রোববার বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেয়ার মতো নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, পতিত হাসিনার সাথে ফোন আলাপের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকের কমিশনার ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সদ্য সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এরই মধ্যে তাকে গ্রেফতারের দাবি তুলেছেন বিভিন্ন রাজনৈতিক মহল। তবে তাদের এই দাবি সরকারের আমলে নেয়ার মতো কোনো বিষয় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাবেক রাষ্ট্রপতির একটি অডিও রেকর্ড প্রসঙ্গেও কথা বলেন তিনি। এটা আমরা পত্রিকায় দেখেছি, কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী জানান, দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আমাদের সরকার
সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিগত 17 বছরে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, আর সেইটিকে পুনর্গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো অপশক্তির হাতে নষ্ট হতে দেওয়া যাবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। দেশের অর্থনীতি পুনরুত্থান, কর্মসংস্থান সৃষ্টি আর কৃষিকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। বিগত 17 বছরে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি বলেন, রাতারাতি বেকারত্ব দূর করা সম্ভব নয়, প্রয়োজন নতুন চিন্তা, উদ্ভাবন এবং সৃষ্টিশীল উদ্যোগ। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে, যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। গণ অভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বহু প্রাণ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র যেন কোনো অপশক্তি ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে, এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে কৃষক কার্ড, সুদমুক্ত ঋণ এবং আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের কার্যক্রম নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে আমাদের কৃষকদেরকে আরো ভালো রাখা যায়। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের মেধা, গবেষণা ও উদ্ভাবনই হবে সবচেয়ে বড় শক্তি, এমন প্রত্যাশার কথাই উঠে আসে পুরো আয়োজন জুড়ে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে আকরামুল হক হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও 3 জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেন আদালত। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করা হয়। একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণ অভ্যুত্থানের সময় শাহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। যে আপনারা জানেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার তারা যে মতের মানুষই হোক না কেন, যখনই তাদের মতের বিরুদ্ধে আচরণ করত, তখনই তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে টার্গেট করে অপহরণ করা হতো। পরবর্তীতে তাদেরকে কাউকে আয়নাঘরে বন্দি করা হতো, অথবা কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো। আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি, এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে, এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোহাম্মদ হোসেন নামে এক মালবাহী ট্রাকের চালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ নির্ধারণ করেন। এই মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে ৪ জনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এছাড়াও জামিনে থাকা ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মোহাম্মদ হোসেন। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। এই ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। শুনানি তার দিন থেকে পরবর্তী দিন ধার্য করেছে। তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, এটি একটি স্বল্প সময়ের মধ্যে আগামী 15 দিন পর সেই দিনটি ধার্য করা আছে। 13/8 এই মামলার চার্জ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য রাখা হয়েছে। তদন্ত শেষে এই মামলায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের এবং লোকাল স্থানীয় যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী সহ ৩৪ জনকে আসামি করে। এই মামলায় জামিনে আছেন মোট ৬ জন, আর জেল হাজতে আছেন ৬ জন এবং ১৩ জন পলাতক আছেন, মোট ৩৪ জন আসামি। আজকে মহামান্য হাইকোর্টের আদেশে যারা জামিনে ছিলেন, পরবর্তীতে গত ২৮/৪/২০২৬ তারিখে দিন ধার্য তারিখে তারা অনুপস্থিত থাকা বিজ্ঞ আদালত নিয়ম অনুযায়ী তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিলেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে শহীদ হন সাংবাদিক সোহেল আখুনজি। তার মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে বিপর্যয়। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তার স্ত্রী। সঠিক তদন্তের মাধ্যমে তার হত্যার বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রতিনিধি রেজাউল করিম খানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে আনন্দ মিছিল বের করেন ছাত্র জনতা। এতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন উপজেলার পূর্বসাগর দিঘিরপাড় গ্রামের স্থানীয় সাংবাদিক সোহেল আখুনজি। এরপর থেকেই তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। সঠিক তদন্তের মাধ্যমে তার হত্যার বিচারের দাবি জানান স্থানীয়রা। ওনার সংসার একটু ইয়েতে চলছে, ওনার বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা খুব কষ্ট হচ্ছে। পরিবার অনেক আছেন, কষ্টে আছেন, তারা সবাই দিকে নিতেন। বর্তমান সরকারের কাছে আমি এটা আমার অনুরোধ যে ওনাদের দিকে একটু তাকানোর জন্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহেল আখুনজিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। সংসার চালাতে গিয়ে হিমশিমে পড়েছেন স্ত্রী মৌসুমী আক্তার। 3 কোমলমতি শিশু সন্তানের পড়াশোনা ও তাদের ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির দাবি জানান তিনি। আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছি, বা সংসারটা চালাতে আমার অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে এটাই আমার দাবি, যাতে সরকার আমাকে একটা সরকারি চাকরি দেন। যদি চাকরি হয় তাহলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। পিতাকে হারিয়ে এখনও কেঁদে ওঠে সন্তানেরা। ছবিতে প্রায়ই তাদের বাবাকে খুঁজে বেড়ান 3 ভাই বোন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারটির পাশে রয়েছে প্রশাসন। আমরা খুবই আন্তরিক এই ওনাদের বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়ে রেখেছি। ওনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো প্রয়োজন যেন আমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে এবং আমরা সেই বিষয়ে ওনাকে সহযোগিতার বিষয়ে বদ্ধপরিকর। বাবার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা 3টি শিশুর পড়াশোনা ও ভবিষ্যৎ রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ আর সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। তামান্না সাদিকা, মাই টিভি। বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, পেশাদার ও যোগ্যতা ভিত্তিক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করে তিনি বলেন, মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততার মূল্যায়নের মাধ্যমে যোগ্যতমদের বাছাই করে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সেনা সদর সিলেকশন বোর্ড গঠন করা হয়েছে। বিস্তারিত আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদরের নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এজন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীতে গ্যাসের স্বল্প চাপ ও সরবরাহ সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেক চালক পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। এতে যেমন কমে গেছে তাদের আয়, তেমনি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। রিপোর্ট করছেন জাহিদ আহমেদ বাবু। চলতি বছরে দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট কাটতে না কাটতেই এবার রাজধানীর সিএনজি পাম্পে দেখা দিয়েছে জ্বালানি গ্যাসের সংকট। গ্যাসের স্বল্পতা আর সরবরাহ ঘাটতির কারণে নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। নগরীর কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাড়ছে ভোগান্তি। তাই এই চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে কাঠফাটা রোদে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন এই গাড়ি চালক। কিন্তু না, এই বাস্তব চিত্রটি বলছে বিশ্রাম তো দূরের কথা, বরং জরুরি ভিত্তিতে গ্যাস নেওয়ার আশায় ফিলিং স্টেশনে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কখন গ্যাস আসবে, আদৌ গাড়িতে মিলবে কিনা জ্বালানি গ্যাস, সেই অনিশ্চয়তার মাঝেই কাটছে তাদের সময়। আর এই একই চিত্র দেখা দিয়েছে রাজধানীর আরও কয়েকটি ফিলিং স্টেশনেও, যেখানে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সিএনজি অটোরিকশা চালকও 3-4 ঘন্টা ধরে সিরিয়ালে খাড়ায় মনে করেন গ্যাস পাই 50 টাকা 60 টাকা। কারণ আমাকে তো মাহাজন বুঝতেছে না, আমরা এই জমা দিম করতে গিয়ে যাত্রী থেকে চাইলে যাত্রী গালালি করে বকা দেয়। আমি সকাল আসলাম 7:40-এ, আসার পরে সিরিয়াল ধরতে ধরতে এখানে আসছে। এখানে আসার পরে লাইনে গ্যাস নাই, এই যে একটা পাম্প গাড়ির পরে গ্যাস পাম্প পাই না, শেষ। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে কমে যাচ্ছে তাদের দৈনিক ট্রিপের সংখ্যাও। 4 ঘন্টা সিরিয়াল লাগাই দিয়া গ্যাস পাম্প 300 টাকার, সে গ্যাস পাই হইলো 40 টাকা। কথা ভাই, 3 দিন ধরে গ্যাসের জন্য ঘুরি, গ্যাস নিতে পারি না। রাত্রে আসি, পাম্পের কাছাকাছি আসলে পাম্প বন্ধ, গ্যাস নাই। আর পাম্প কর্তৃপক্ষ বলছেন সরবরাহ সংকট অব্যাহত থাকায় নগরীর সিএনজি স্টেশনে এখনো পর্যন্ত কাটছে না জ্বালানি গ্যাসের সংকট। এটা পেট্রোবাংলা চেয়ারম্যান ভালো জানে, বলতেছে এলএনজি যদি আনতে পারে তাহলে সমস্যা সমাধান হতে পারে। আর তাই তো অনেকেই আবার প্রয়োজনীয় গ্যাস না পেয়ে হতাশ হয়ে খালি হাতেই ফিরছেন। কেউ আবার বাধ্য হয়েই এভাবেই গাড়ি ঠেলে বেরিয়ে যাচ্ছেন স্টেশন থেকে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 17 বছরে মানুষের বাক স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণের পাশে না থাকলে কি হয় 5 আগস্ট তার প্রমাণ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পলাতক দোসররা বসে নেই, তারা ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চেষ্টা করছে, তবে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বিগত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে সকল মানুষ গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সর্বোপরি জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবার এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত। যুব সমাজকে খেলার সাথে সম্পৃক্ত করতে পারলে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন করেও স্পোর্টসের মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে খেলার জন্য প্রস্তুত করা হবে। তরুণ প্রজন্মের খেলার সুযোগ করে দিতে প্রত্যেকটি ইউনিয়নের একটি করে খেলার মাঠ করা হবে বলেও জানান আমিনুল হক। আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে আর্মি স্টেডিয়ামে যোগদান করবেন বিকাল 4টায় এবং যোগদান করে তিনি
এই যে দীর্ঘ এই নতুন করে স্পোর্টসে যারা চ্যাম্পিয়ন হয়েছে, যারা রানার্স আপ হয়েছে, যারা তৃতীয় হয়েছে, প্রত্যেককে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন। এবারের এই প্রক্রিয়াকে লাগাতারভাবে যদি উৎসাহ দিতে থাকেন, আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কার্যপ্রচেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঢাকায় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। রাজধানীর বাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, দেশে মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতাও সংকুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। গ্যাস যদি দিতে না পারে, বিদ্যুৎ যদি না থাকে, তাহলে দেশের কলকারখানাগুলো চলবে কিভাবে, উন্নতি হবে কিভাবে? তাহলে উন্নতিটা কিছু সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে যদি জাতিকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রাখার চেষ্টা করা হয়, এটা তো দেশের জন্য কল্যাণকর হবে না। আগে স্থানীয় নির্বাচন 2 সিটির নির্বাচনের মধ্য দিয়ে শুরু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। এটা না করলে আমরা ধরে নেব আপনারা ভয় পাচ্ছেন। কারণ বাজারের পান্থকুঞ্জ পার্কে ভালো কাজের হোটেলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি ভালো কাজের হোটেলের উদ্যোক্তাদের প্লাস্টিকের বোতল কুড়িয়ে রিসাইকেল করার পরিকল্পনাকে সাধুবাদ জানান এবং বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ প্লাস্টিকের বোতল এবং পলিথিন। প্লাস্টিক মুক্ত ঢাকা শহর করতে এই উদ্যোগ কার্যকরী ফলাফল বয়ে আনবে বলে মনে করেন তিনি। এ সময় তিনি ভালো কাজের হোটেল কর্তৃপক্ষকে মাসে 10,000 করে বছরে 1,20,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এই ধরনের কাজ আসলে এটার ভাষায় বলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো নাই, কারণ এটা ইহকাল এবং পরকালের জন্য একটা ভালো সার্ভিস এবং মানব সভ্যতার জন্য এটা অবশ্যই অনুসরণ করার মতো কাজ। আজকে আবার দেখলাম যে তারা আমাদের প্লাস্টিকের বোতল সহ বিভিন্ন কিছু তারা সংগ্রহ করছে এবং এটাকে তারা রিসাইক্লিং করবে। আজকে পলিথিন ব্যাগ এগুলো থেকে যদি আমরা ঢাকা শহরকে মুক্ত করতে না পারি, তাহলে ঢাকা শহরকে বাঁচিয়ে রাখাই অসম্ভব। 2026 এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ড্র অনুযায়ী আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নকআউট পর্বে সরাসরি জায়গা পেয়েছে। বাকি 6 দল প্রাথমিক পর্বে অংশ নিয়ে শেষ 4টি কোয়ার্টার ফাইনালে স্থান নির্ধারণ করবে। আগামী 24 সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় শুরু হবে পুরুষদের টি20 ক্রিকেট প্রতিযোগিতা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে টি20 ফরম্যাটে। সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠায় শিরোপা লড়াইয়ের পথে এক ধাপ এগিয়ে থাকলো বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারও ভালো ফলের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে টাইগাররা।